হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউবের সি প্রোগ্রামিংয়ের ভিডিওগুলোতে তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছো এবং এত রিকোয়েস্ট করেছো যেন প্র্যাকটিক্যালি আমি তোমাদের সামনে আবারও সি প্রোগ্রাম নিয়ে আসি। সেই জন্যই আমার নতুন আরও একটা সিরিজ শুরু করতে চলেছি। এখন থেকে তোমরা সি প্রোগ্রামিংয়ের একদম বেসিক থেকেই কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারবে আমার চ্যানেলে। প্রথমেই চলো একটা যে কোনো কোডার, সেটা হতে পারে দেব C++ বা টার্বো C++, যে কোনো একটা কোডারকে ইনস্টল করে নিতে হবে। তো আমি আপাতত তোমাদের জন্য দেব C++টাকে ডাউনলোড করছি। গুগলে গিয়ে ডিরেক্টলি টাইপ করলাম দেব C++ এবং তারপরে একদম প্রথমেই যে লিঙ্কটা এসেছে সেখান থেকে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করে নিলাম। দেখতেই পেয়েছো, খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট টাইম নেবে ডাউনলোডটা হতে। চলো ততক্ষণ তোমাদের সাথে আমার বিষয়ে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেওয়া যাক। আমি যেহেতু তোমাদের সঙ্গে সি প্রোগ্রামিংয়ের ভিডিও প্রায় বছর 3 আগে আপলোড করেছিলাম, তখন তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যেন আমি প্র্যাকটিক্যালি তোমাদের সাথে প্রোগ্রামগুলো হাতে কলমে দেখাই। তো এবার থেকে চেষ্টা করব সি প্রোগ্রামিংয়ের প্র্যাকটিক্যালি ভিডিওগুলো দেখানোর। এবং আমি আশা করছি যেরকমভাবে দেশ বিদেশ থেকে তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেছিলে, একইভাবে আমার এখনকারের ভিডিওতেও আমার সাথে থাকবে। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এবার যেটাকে করতে হবে, এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার প্রসেসটা ভীষণই ইজি। আমার ভিডিওতে দেখানো পদ্ধতিতে এক একটা করে স্টেপ তোমরা ক্লিক করে করে যাবে, যেরকমটি করতে বলেছে, অথবা আমার ভিডিওটিকে দেখে তোমরা একইভাবে ইনস্টলও করে নিতে পারো। যেহেতু আমার আগের ভিডিওগুলো থিওরিটিক্যাল ছিল, কিন্তু এবার তোমাদের সাথে আমি প্র্যাকটিক্যাল শেয়ার করছি। চাইলে তোমরা আমার অনলাইন থিওরিটিক্যাল ক্লাসেও জয়েন করতে পারো। তার কন্ট্যাক্ট আমার চ্যানেলের ডেসক্রিপশানে এবং চ্যানেলের টাইটেলে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে চাইলে আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো। তারপরেও যারা তোমরা থিওরিটিক্যাল পোর্শন অতটা বেশি না জানতে চাইছো, অনলি প্র্যাকটিক্যালি দেখতে চাইছো, আশা করছি আমার ইউটিউবে ভিডিওর মাধ্যমেই আমি যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তার রেসপেক্টে তোমাদের মোটামুটি প্রায় সবটুকুই ক্লিয়ার হয়ে যাবে সি প্রোগ্রামিং সম্পর্কে। তোমাদেরকে এর সাথে সাথে আরও একটা খুশির খবর দিই, যারা তোমরা সি প্রোগ্রামিংয়ের সাথে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে চাইছিলে, জাভাও অলমোস্ট অনেকগুলো সিরিজ আপলোড করা রয়েছে, PHPও আপলোড করা রয়েছে। খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য আমি পাইথন প্রোগ্রামকেও নিয়ে আসছি। সুতরাং আশা করছি আমার চ্যানেলে তোমরা খুব শীঘ্রই সি, জাভা, পাইথন, PHP সব কিছুই দেখতে পাবে। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ইনস্টল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, দেব C++-এর এডিটার পেজটাও এই মুহূর্তে আমার সামনে খুলে গেছে। এবার আমি ফাইল থেকে নিউ বলে নতুন একটা টেক্সট ফাইল ওপেন করে নিচ্ছি এবং যেখানে আমি প্রোগ্রামটিকে লিখব। তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক যে একটা যে কোনো সিম্পল সি এর প্রোগ্রাম লিখতে গেলে বেসিক্যালি আমাদের কি স্টেপসগুলো ফলো করতে হবে। যে কোনো সি প্রোগ্রামিং লিখতে গেলে তার প্রথমেই আমাদের #include stdio.h এই লেখাটিকে লিখে নিতে হয়। এটা একটা হেডার ফাইল। কেন নিতে হয় সেটা আমার থিওরিটিক্যাল ক্লাসে বলা রয়েছে এবং প্রিভিয়াসলি যে ইউটিউবে সি প্রোগ্রামিংয়ের ভিডিও রয়েছে সেখানেও বলা রয়েছে। এরপরে আমাদেরকে মেইন ফাংশন শুরু করতে হয়। তো মেইন লিখে প্যারেনথেসিস শুরু শেষ বা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে নিয়ে তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয় তার মধ্যেই কিন্তু আমাদেরকে কোডটা লিখতে হয়। তো আমি কোনো কিছু যখন দেখতে চাইছি, আউটপুট দেখতে চাইছি, সেই মুহূর্তে আমাদেরকে টাইপ করতে হয় printf, এবং আমি আউটপুটটা দেখতে চাইছি যে ওয়েলকাম টু সি ল্যাঙ্গুয়েজ ক্লাস। এই যে আউটপুটটাকে আমি দেখব সেটাকে ডাবল কোটেশন এবং একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় এবং লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিতে হয়। এটাই হচ্ছে প্রসেস একটা যে কোনো সিম্পল সি প্রোগ্রাম লেখার। তারপরে প্রোগ্রামটিকে সেভ করতে হবে। আমি ডেস্কটপ লোকেশানে সেভ করছি এবং অবশ্যই মাথায় রাখবে প্রোগ্রামটি তুমি যে কোনো নামে সেভ করতে পারো, কিন্তু তার সাথে .c বলে এক্সটেনশান দিয়ে কিন্তু তোমাদেরকে সেভ করতে হবে। যদি .c এক্সটেনশান না দাও তাহলে কিন্তু প্রোগ্রামটি রান করবে না, এরর দেখাবে। যখন প্রোগ্রামটি লেখা হয়ে যাবে তারপর সেটিকে প্রথমেই কম্পাইল করতে হয় এবং তারপর রান করতে হয়। তোমরা ডিরেক্টলি F9 প্রেস করেও কম্পাইল করতে পারো এবং F10 প্রেস করে রান করতে পারো, অথবা আমি যেভাবে এখানে দেখালাম সেই পদ্ধতিতেও তোমরা কম্পাইল অ্যান্ড রান করতে পারো। দেখো, একদম নিচে শো করিয়ে দিয়েছে যে আমার প্রোগ্রামে কোনো এরর নেই। চলো এবার তাহলে এটাকে রান করে দেখা যাক, অথবা F10 প্রেস করে রান করে দেখা যাক যে আউটপুটটা কী দিচ্ছে। দেখো, আমি যখনই রানে ক্লিক করছি তখন দেখো ওয়েলকাম টু সি ল্যাঙ্গুয়েজ ক্লাস, যে আউটপুটটাকে আমি চেয়েছি সেটা কিন্তু আমার আউটপুট প্যানেলে দেখিয়ে দিয়েছে। চলো এবার না হয়তো একটা ছোট্ট মিস্টেক করা যাক। এই যে আমি যে সেমিকোলনটা দিয়েছিলাম, আমরা জানি সি প্রোগ্রামিংয়ে
কোনো লাইনকে শেষ করতে গেলে ম্যান্ডেটরিলি সেমিকোলন দিতে হয়, তো সেমিকোলনটাকে কিন্তু আমি মুছে দিয়েছি। এবার একবার যদি আমি কম্পাইল করি তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে যে আমাকে এখানে কিন্তু একটা এরর আছে টোকেনে, সেটা কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছে। তো এই টোকেন জিনিসটা কি, এগুলো ডিটেলস জানতে গেলে তো আমার থিওরিটিক্যাল ক্লাসে জয়েন করতে হবে। আপাতত এই ক্লাসে তো অত বোঝানো যাবে না, কিন্তু তারপরেও আমি এটুকু বুঝিয়ে দিলাম যে টোকেন এখানে মিসিং রয়েছে, বুঝিয়ে দিয়েছে মানে আমি কোনো একটা কোলন সেমিকোলনে কোথাও একটা মিস্টেক করেছি। যাই হোক, সেটাকে যখন আমি কারেক্ট করে দিলাম তখনই কিন্তু আমার এরর যে মার্কটা এসেছিলো বা রেড মার্ক, সেটা কিন্তু চলে গেছে এবং সাকসেসফুলি রান করে গেছে। চলো না, হয়তো তোমাদের সঙ্গে সি এর আরও একটা ইজি প্রোগ্রাম শেয়ার করা যাক। প্রথমেই যেটা আগেই বলেছিলাম, #include stdio.h এই হেডার ফাইলটা লিখে নিতে হবে। তারপর আমাকে মেইন ফাংশন শুরু করতে হবে, মেইন দিয়ে প্যারেন্থেসিস শুরু শেষ, এবং তারপরে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যেই কিন্তু আমাকে কোডটা লিখতে হবে। তো এক্ষেত্রে আমি যে কোডটা লিখতে চাইছি, ধরো আমি একটা ভ্যারিয়েবল টাইপস রাখছি ইন্টিজার এবং ভ্যারিয়েবল নেম রাখছি এ, এবং সেখানে আমি 10 বা 10 ভ্যালুকে আমি রাখতে চাইছি। তো লিখলাম int a = 10, এবং অবশ্যই আমাকে কোনো লাইন শেষ করলে সেখানে সেমিকোলন দিতে হয়, সেজন্য একটা সেমিকোলন দিয়েছি। এবং এরপর প্রিন্টএফের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে আমাদেরকে ইন্টিজার ভ্যালু নিলে %d, যেটাকে ডাবল কোটেশনে রাখতে হয়, এটা মেনশন করতে হয়, এবং কমা দিয়ে এই যে আমার যে ভ্যারিয়েবল নেমটা ছিল এ, সেটাকে লিখতে হয়। কেন লিখতে হয় বা কি লিখতে হয় এটার ডিটেলস ভিডিও জানতে চাইলে আমার প্রিভিয়াসলি একটা ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করা আছে, এবং তাছাড়াও থিওরিটিক্যাল এই মুহূর্তে আমার অনলাইনের সি এর ব্যাচ চলছেই, তোমরা চাইলে সেখানেও ইন্টারেস্টেড থাকলে জয়েন করতে পারো। যাই হোক, যেটা করেছি যে প্রিন্টএফ %d, a লিখে নিয়েছি এবং লাস্টে একটা সেমিকোলন দিয়েছি। এবার চলো আমি প্রোগ্রামটিকে একবার কম্পাইল করছি এবং তারপর তোমাদের সঙ্গে রান করে দেখাচ্ছি। তো দেখো, কম্পাইলার রান বলে একটা অপশান রয়েছে, সেটাকে ডিরেক্টলি ক্লিক করে দিয়েছি, আর এখানে দেখো আমার কিন্তু আউটপুটে দিয়ে দিয়েছে 10। এই যে 10 ভ্যালুটা নিয়েছিলাম, এটা কিন্তু একটা লোকাল ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছিলাম, মানে মেইন ফাংশনের মধ্যে নিয়েছিলাম। আমি কিন্তু মেইন ফাংশনের বাইরেও নিতে পারি, যেটাকে গ্লোবাল ডিক্লারেশন বলে। তো কোন কোন ক্ষেত্রে গ্লোবাল ডিক্লারেশন দিতে হয় বা কোন কোন ক্ষেত্রে লোকাল ডিক্লারেশন দিতে হয়, ওই যে বললাম প্র্যাকটিক্যালি সমস্ত কিছু কিন্তু থিওরিটিক্যালিভাবে বোঝানো যায় না, তো সেই জন্য আমি প্র্যাকটিক্যালি যতটা সম্ভব হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। চলো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যদি আমরা কোনো ইউজার ইনপুট নিতে চাই, মানে যেটাকে বলা হয় স্ক্যানএফ দিয়ে যদি আমরা কিছু নিতে চাই। এই যে প্রিন্টএফ বা স্ক্যানএফ, এরা বেসিক্যালি ওই যে প্রথমে আমি stdio.h লিখেছি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইল, ওর মধ্যেই কিন্তু থাকে। এই যে প্রিন্টএফ যেটা আউটপুট দেখার জন্য কাজে লাগে, একই রকমভাবে স্ক্যানএফ কাজে লাগে ইনপুট নেওয়ার জন্য। তো আমি এক্ষেত্রে করতে চাইছি, আমি একটা ইউজার ইনপুট নিতে চাইছি সেই জন্য, এবং সেটা ইন্টিজার টাইপের ডেটাই নিতে চাইছি, সেই জন্য আমি স্ক্যানএফের মধ্যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে নিয়েছি, এবং ওই একই পদ্ধতিতে যেহেতু ইন্টিজার ভ্যালু নিতে চাইছি সেই জন্য %d-কে মেনশন করতে হয়েছে, এবং এই %d-টাকে কিন্তু অবশ্যই ডাবল কোটের মধ্যে রাখতে হবে, এবং কমা দিয়ে আমি যে ভ্যারিয়েবলটা রাখবো, ইন্টিজার যে ভ্যারিয়েবল নেমটা রাখবো, তাকে কিন্তু আমাকে এখানে মেনশন করতে হবে। যেহেতু আমি ইউজার ইনপুট নেব, সেই জন্য প্রথমে আমি যে int a = 10 করেছিলাম, ওই =10টাকে কিন্তু মুছে দিলাম, ওটাকে রাখার প্রয়োজন নেই, ওটা রাখলে কিন্তু ইউজার ইনপুট নেওয়া পসিবল হবে না, তো সেই জন্য ওটাকে আমি মুছে দিয়েছি। বা এখানে আলাদা কাউকে মেনশন করলেও হতো, আমি ওই একেই রাখতে চাইছি বলে আর কিছু চেঞ্জ করলাম না, সিম্পলি স্ক্যানএফের মধ্যে %d, %a, এটা মাথায় রাখবে, অবশ্যই %a দিতে হবে, দিয়ে সেমিকোলন দিতে হবে। তো দেখো আমি করে নিয়েছি, এবং যখনই আমি কম্পাইলার রান করেছি, দেখো আমার কাছে আউটপুট চেয়েছে, সেখানে আমি কিবোর্ড থেকে একটা নিজস্ব পছন্দ নাম্বার দিলাম, এবং দেখো আমার কিন্তু সেই নাম্বারটিকেই কিন্তু আউটপুট হিসাবে দেখিয়ে দিয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে চলো আমি তোমাদেরকে কমেন্ট হিসাবে দেখিয়ে দিচ্ছি। কমেন্ট মিন্স এই যে ডাবল স্ল্যাশ দিয়ে কোনো কিছু যদি লেখা হয়, সেটা কিন্তু আমার কোডের মধ্যে কোনো রকমভাবে ডিস্টারবেন্স আনে না, কোডে কোনো রকম সেটা এফেক্টও করে না, জাস্ট জিনিসটা কি সেটার বোঝার সুবিধার্থে আমরা এই যে ডাবল স্ল্যাশ দিয়ে কোনো কিছু লিখে রাখতে পারি বা মনে রাখার জন্য লিখতে পারি। সিঙ্গেল লাইন
কে লিখে রাখার জন্য আমরা এরকম ডাবল স্ল্যাশ ব্যবহার করি, এবং মাল্টি লাইন কমেন্টকে যখন ব্যবহার করি তখন স্ল্যাশ এবং স্টার দিয়ে অনেকগুলো লাইনকে কিন্তু আমরা হাইড করে রাখতে পারি, যেটা আমার কোডের ভিতরের আউটপুটে কোনো রকম ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করে না। প্রত্যেকটা কি জিনিস আমি তোমাদের বোঝার সুবিধার্থে সবগুলোতেই কিন্তু পাশে কমেন্ট করে লিখে দিলাম। আরও একটা কথা তোমাদের এটা মাথায় আসতে পারে যে স্ক্যানএফে আমরা %d, %m% করেছিলাম, কিন্তু লাস্টে যে প্রিন্টএফটা করেছি ওখানে কিন্তু শুধু করেছি। এটা কেন? কারণ স্ক্যানএফ যখন আমি ইউজার ইনপুট নিচ্ছি অ্যাড্রেস করে দিচ্ছে যে কোন ভ্যালুটাকে আমাকে নিতে হবে, সেই জন্য %, করে বোঝাচ্ছে যে ওটা ওর অ্যাড্রেস। আর প্রিন্টএফ মানে সিম্পল এটাকেই তুমি প্রিন্ট করো, এটা বোঝানো হচ্ছে। সেই জন্য ওখানে স্ক্যানএফের ক্ষেত্রে %, ব্যবহার করা হয়েছে, আর প্রিন্টএফ মানে আউটপুটের ক্ষেত্রে কোনো %, নয়, সিম্পল একেই লোকেট করা হয়েছে। চাইলে আউটপুট দেখার জন্য তোমরা প্রিন্টএফের মধ্যে আরও অন্য কিছুও লিখতে পারো, কিন্তু অবশ্যই ডাবল কোটেশনের মধ্যেই লিখতে হবে। লাইক আমি এখানে লিখতে চাইলাম যে দ্য ভ্যালু ইজ বলে, বা দ্য ভ্যালু ইউ টাইপড এটা বলে, সেক্ষেত্রে দেখো লিখে কোলন দিয়ে কিন্তু ওই %d-টাকে অবশ্যই রাখতে হবে, এবং এটাও মেনশান করে দিতে হবে, এবং ফাইনালি গিয়ে একটা সেমিকোলন দিতে হবে। তো দেখো এটা করার পরে দেখো আমি ইউজার যে ইনপুট নিতে চাইছি কিবোর্ড দ্বারা সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। যেহেতু আমি আমার এই একটা ভিডিওর মধ্যেই সি ডাউনলোড ইনস্টলেশনের সাথে সাথে কিছু বেসিক জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে এতক্ষণ তো আমি লোকাল ডিক্লারেশান দিয়ে করছিলাম, এবার যদি একটা গ্লোবাল ডিক্লারেশান দিই তাহলে কি চেঞ্জেস হতে পারে আমার কোডে, সেটা চলো একবার তোমাদের সঙ্গে দেখানো যাক। দেখতেই পাচ্ছ আমি মেইনের বাইরে গিয়ে আরও একটা int b = 100 নিয়েছি, এবং যখন আমি মেইন ফাংশানের মধ্যে ওটাকে কল করছি, কিভাবে কল করছি দেখো, প্রিন্টএফ যেহেতু ওটাও বিটাও একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপই রেখেছি, সেই জন্য অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে আমাকে লিখে রাখতে হবে %d, এক্ষেত্রে আর %, করার প্রয়োজন নেই, কারণ আমি স্ক্যানএফ করছি না, সিম্পল প্রিন্টএফ করছি, সেই জন্য কিন্তু ডিরেক্ট b করে দিচ্ছি। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটার যে আউটপুট নিতে চাইছি সেখানে মেনশানও করে দিচ্ছি যে গ্লোবাল ভ্যালু ইজ বলে, এবং অবশ্যই %d-টা কিন্তু ম্যান্ডেটরি, যেহেতু ইন্টিজার ভ্যালু রয়েছে। যদি ইন্টিজারের বদলে অন্য কোনো ডেটা টাইপের ভ্যালু থাকতো তাহলে আর কি কি নিতে হতো সেটা নিয়েও কিন্তু ডিটেলিং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে। তাছাড়াও ওই যে আগে বললাম আমার থিওরিটিক্যাল ক্লাসেও সেগুলো ডিটেলিংয়ে বোঝানো হয়। এবার ফাইনালি গিয়ে একটা সেমিকোলন লাগিয়ে দিচ্ছি, এবং প্রোগ্রামটাকে আমি কম্পাইল অ্যান্ড রান করছি। দেখো কম্পাইল অ্যান্ড রান করলে প্রথমেই যেটা হয়েছে যে আমাকে আগে ইউজার ইনপুট চেয়েছে, ইউজার ইনপুট দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে গ্লোবাল ভ্যালুটাকেও কিন্তু দেখিয়ে দিয়েছে। মুশকিল যেটা হয়েছে দুটো একই লাইনে চলে এসেছে, তার মানে দুটোকে যদি দুটো ডিফারেন্ট লাইনে আনতে হয় তাহলে আমাকে নেক্সট লাইনে যেতে হবে। আর নেক্সট লাইনের জন্য আমাদেরকে যেটা করতে হয়, যদি পরপর অনেকগুলো একই ধরনের প্রিন্টএফ বলা থাকে বা আউটপুট দেখতে আমরা চাই, তাহলে যে লাইনটা প্রথমে রয়েছে তার লাস্টে গিয়ে অবশ্যই ডাবল কোটেশনটার মধ্যে তার লাস্টে গিয়ে আমাদেরকে /n লাগাতে হয়। এই যে আমার এই প্রোগ্রামটিতে প্রথম যে প্রিন্টএফটা ছিল সেটার যে ডাবল কোটেশনের মধ্যে %d-টা লেখা ছিল, তো সেইখানেই কিন্তু /n-টা দিতে হবে। অবশ্যই মাথায় রাখবে ডাবল কোটেশনের মধ্যেই দিতে হবে, তার বাইরে চলে গেলে কিন্তু সেক্ষেত্রে আবার প্রোগ্রামে ঠিকঠাক আউটপুট আসবে না। যাই হোক, দেখো এবার আবার আমি কম্পাইল অ্যান্ড রান করলাম, আর এই দেখো আমি যেমন দুটো আলাদা লাইনে চেয়েছি আউটপুট, সেরকমই কিন্তু আমার আউটপুট দেখিয়ে দিয়েছে। তাহলে আশা করা যাচ্ছে আমার প্রথম এই প্র্যাকটিক্যাল সি এর ভিডিওটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুবই শীঘ্রই আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।